নমস্কার, শুরু করছি পলিটিক্স। আমি অনিকেত চট্টোপাধ্যায়। এক মাহেন্দ্রক্ষণ এসে হাজির। হ্যাঁ, এক সময় যখন নড়বড় করছে আরএসএস বিজেপির ভিত্তি, দুর্বল মোদী সাহেব সরকার, ঠিক এই সময় চূড়ান্ত আঘাতের জন্য তৈরি হওয়া দরকার দেশের সংবিধান রক্ষার জন্য, দেশের গণতান্ত্রিক কাঠামোকে বাঁচিয়ে রাখার জন্য, একটা ডিসিসিভ লড়াইয়ের জন্য রাস্তায় নামাটা দরকার, জরুরি। দেশ শুদ্ধ ছাত্রছাত্রীরা জেনেছেন এই সরকার ছাত্র বিরোধী, এই দলের দর্শন ছাত্র বিরোধী। দেশ শুদ্ধ শিক্ষা প্রতিষ্ঠানকে অকেজো করে দেবার জন্য একটা চক্র কাজ করছে। তারা সক্রিয়, সব থেকে সক্রিয় কোথায়? গুজরাট, মহারাষ্ট্র, হরিয়ানা, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, বিহার, প্রত্যেকটা রাজ্যে বিজেপি শাসিত। এই গোবলয় থেকে হিন্দুত্ববাদীরা অক্সিজেন পায়। এইখানে চাকরি থেকে উচ্চশিক্ষার যাবতীয় মাপকাঠিকে একেবারে তছনছ করার চক্রান্ত চলছে। সেটা পড়ানোর ব্যাপার নিয়ে হোক, কোর্সের মধ্যে অদ্ভুত সমস্ত বিষয় ঢুকিয়ে দেওয়া নিয়ে হোক, গবেষণা নিয়ে হোক, তার জন্য ব্যয় বরাদ্দ নিয়ে হোক, প্রত্যেকটা ইনস্টিটিউশনের মাথায় যাদেরকে বসানো হচ্ছে তারা মধ্যযুগীয় কতগুলো জিনিসকে চালু করার চেষ্টা করছে। গত 7-8 বছর ধরে এই সমস্ত রাজ্য থেকে ইউপিএসসির পাস আউটের সংখ্যা সবচেয়ে বেশি, অর্থাৎ আইএএস আইপিএস সবচেয়ে বেশি হচ্ছে। এমন নয় যে সেটা ওই রাজ্যের মেধাবী ছাত্রদের জন্য হচ্ছে কারণ এক চক্র লক্ষ লক্ষ টাকার বিনিময়ে এই পরীক্ষাগুলোর প্রশ্নপত্র বার করে নিয়ে বিক্রি করছে। আমাদের বাংলার ছেলেমেয়েরা, অন্যান্য জায়গার ছেলেমেয়েরা, এমনকি ওই রাজ্যগুলোর মেধাবী ছেলেমেয়েরা ভাবছে আমরা যথেষ্ট পড়াশুনো করব। এই প্রশ্নপত্র সলভ করে সেই ছাত্রদের হাতে পৌঁছে দিচ্ছে টাকার বিনিময়ে। গত 7 বছরে 70টার বেশি এই ধরনের পরীক্ষার পেপার লিক করা হয়েছে, যেগুলোতে 2 কোটির বেশি ছেলে মেয়ে পরীক্ষা দিয়েছে। এমনিতে শিক্ষা এখন এক মহার্ঘ পণ্য। যাদের টাকা আছে তারাই উচ্চশিক্ষার সুযোগ পায়, তাদের জন্যই খোলা থাকে নানান এভিনিউ, নানান সুযোগ সুবিধে। এক হিসেব বলছে মাত্র 13% নিম্ন মধ্যবিত্ত, যাদের বাবা মার বাৎসরিক রোজগার 4 লক্ষ টাকার নিচে, তারা উচ্চশিক্ষার সুযোগ পেয়েছে। মানে বড় লোকেদের জন্য শিক্ষা, সেই সুযোগটুকুও চলে যাচ্ছে। ডাক্তার দেবী শেঠি, অত বড় একজন ডাক্তার, তিনি বলছিলেন তারা যখন ডাক্তারি পড়তে এসেছিলেন তখন 70% গরিব নিম্নবিত্ত ঘর থেকে ছেলেমেয়েরা ডাক্তারি পড়তে আসতেন। তাদের পেটে খিদে ছিল, কিছু প্রমাণ করতে চাইতো তারা। আজ ঠিক উল্টোটা হচ্ছে, আর তার প্রভাব পড়ছে আমাদের স্বাস্থ্য ব্যবস্থায়। সেটুকুও সুযোগ চলে যাবে যদি এই চক্র কাজ করতে থাকে। আমাদের রাজ্যে আমরা সরব হয়েছি চাকরি চুরি নিয়ে, বিশেষ করে শিক্ষকদের চাকরি নিয়ে যে একটা বড় রকমের দুর্নীতি হয়েছে এবং তার সঙ্গে যে শাসক দলের মন্ত্রী শান্ত্রীরা জড়িত তা পরিষ্কার। কিন্তু এই বিরাট দেশব্যাপী দুর্নীতির কথা কল্পনাতেও ছিল না যা আজ আমাদের সামনে আসছে। শিক্ষা, চাকরি যে কিশোর যুবকদের ভবিষ্যৎ, তা আজ পড়েদের দখলে চলে গেছে। কাজেই এ রাজ্যে চাকরি চুরির প্রতিবাদ তো হতেই হবে, কিন্তু তার সঙ্গে ছাত্ররা দেশ জুড়ে শুরু করেছেন তাদের প্রতিবাদ। দেশ জোড়া সেই বিক্ষোভ দানা বাঁধছে। ছাত্র সংগঠনগুলো সংসদ অভিযানের কথা বলছে। আমরা দেখেছিলাম এই ছাত্র যুবকদের হাতে সংবিধান নিয়ে সিএএ এনআরসির বিরুদ্ধে রাস্তায় নামতে। আজ তাদের বিক্ষোভ আছড়ে পড়তে চলেছে রাজধানীর রাজপথে। এই সরকারের ভিত কাঁপিয়ে দেবার জন্য তা যথেষ্ট। ওদিকে বলা হয়েছিল কৃষকদের রোজগার দ্বিগুণ হবে, প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী নিজে, মোদি কা গ্যারান্টি। কোথায় দাঁড়িয়ে আছে সেই অন্নদাতারা? দেশের গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট জিডিপির 18% অন্নদাতাদের এখন এই মুহূর্তে। আর তাদেরই জন্য ভারতবর্ষ করোনাকালের মতন ওই কঠিন সময় পার করতে পেরেছে। সেই সময় আরো বেশি ছিল, 21% মতন ছিল। কিন্তু একজন মাঝারি কৃষকের রোজগার এখনো বছরে 6 লক্ষ টাকার বেশি নয়। আর ছোট কৃষকদের অবস্থা আরো খারাপ। 3 থেকে 7 বিঘে জমি আছে এমন কৃষকদের আয় বছরে 2.5 লক্ষ টাকার সামান্য বেশি। অথচ এনারাই দেশের সবচেয়ে বড় শ্রম সম্পদ। 100 জনের মধ্যে এনারা 45 জন।
মানে দেশের সবচেয়ে বড় শ্রম সম্পদ যারা ফসল ফলায়, আমাদের অন্ন যোগায়, সেই কৃষকরা সবচেয়ে বেশি অবহেলিত। গত 10 বছরে তাদের প্রকৃত রোজগার কমেছে 17%। মানে একজন কৃষক 100 টাকা 2014 সালে রোজগার করলে এখন তার রোজগার এসে দাঁড়িয়েছে 83 টাকা। ওদিকে মাঝে মধ্যেই আমরা শুনে যাচ্ছি দেশ এগোচ্ছে, কৃষকদের আয় দ্বিগুণ, সবকা সাথ সবকা বিকাশের মতন বাওয়াল। একজন এমপির রোজগার বেড়ে যাচ্ছে, আয় সম্পদ বেড়ে যাচ্ছে 300%, 400%। কি চাইছেন এই কৃষকরা? প্রথম দাবি এমএসপি লিগ্যালাইজ কর, মানে ফসলের ন্যূনতম দাম বেঁধে দাও, তার কমে সেই ফসল কেনা চলবে না। কেন? কারণ ধানের মিনিমাম সাপোর্ট প্রাইস কম হলেও 2300 টাকা প্রতি কুইন্টাল এই বেড়ে দাঁড়িয়েছে। কিন্তু যেহেতু সেই দামের কোনো আইনি সমর্থন নেই, একজন পড়ে এসে বলছে 1800 টাকায় দিলে দে, না দিলে ফোট। কৃষকের গোলা ভর্তি ধান আর পেট ভর্তি খিদে, তার হাতে টাকা নেই, সে 500 টাকা কমেও বিক্রি করতে বাধ্য হচ্ছে। তারা জানে ওই 2300 টাকাতেও বিক্রি করলে খুব সামান্যই লাভ থাকবে, কিন্তু তবুও কিছু তো থাকবে। কিন্তু এখন তাও তারা পাচ্ছে না। তাদের দাবি এমএসপি দাও, সারের ওপরে যে ভর্তুকি ছিল তা আবার লাগু করো, সেচের জল দাও। যে কোনো উন্নত দেশের কৃষকরা সম্পন্ন, কারণ তারা তাদের আনাজের সঠিক দাম তারা নিজেরা নির্ণয় করেন। আমাদের দেশ কৃষি প্রধান দেশ। টাটা স্টিলের দাম ঠিক করবে টাটা, বাটার জুতোর দাম ঠিক করবে বাটা, আর কৃষকের ফসলের দাম ঠিক করবে ফোড়েরা। তারা এই এমএসপির দাবি নিয়ে আবার রাস্তায় নামছেন, এবার আরো ব্যাপক, এবার আরো বেশি সংখ্যায়। হ্যাঁ, তারা আবার সেই ট্র্যাক্টর করে হেঁটে সঙ্গে 2-3 মাসের রসদ নিয়ে আসছেন দিল্লি। কত কাঁটা তার আছে, ফেলে রাখ তোরা, হাম আ রহে হ্যাঁ, কৃষক নেতা হাঁক দিচ্ছেন। অন্যদিকে নতুন শ্রম বিলের তলায় নাভিশ্বাস আমাদের দেশের শ্রমিকদের। সরকারি দপ্তরে 7 জনের কাজ 1 জনকে করতে হচ্ছে, শূন্যস্থানে নিয়োগ বন্ধ। বিনা প্রতিবাদে তারা সেটা করছেন, কারণ সরকারের কাছে এসে তাদের হাতে এসে গেছে হায়ার অ্যান্ড ফায়ারের অস্ত্র। শ্রমিক সংগঠনগুলোর লাগাতার বেইমানির ফলে তাদের অস্তিত্বই নেই, বিশ্বাসযোগ্যতা নেই। শ্রমিক নেতারা গাড়িতে ঘোরেন, বুকনি দেন, যারা আছেন তারা সমঝোতা করে আছেন। আর বেসরকারি ক্ষেত্রে মিনিমাম ওয়েজ থেকে ন্যূনতম সুরক্ষার আইন আজ তাকে তুলে রাখা হয়েছে। সেখানে পার্মানেন্ট চাকরি বলে কিছু নেই। সকালে কাজ করে বিকেলে বাড়ি ফেরার আগে হাতে বেলপাতা ধরিয়ে দেওয়াটা এখন খুব স্বাভাবিক ব্যাপার। বেসরকারি ক্ষেত্রে চাকরির সুরক্ষা কতটা কমেছে? এক সার্ভে বলছে 89% বেসরকারি কর্মচারী খুব ভালো করে জানেন যে আগামী মাসে তার চাকরি নাও থাকতে পারে। বেসরকারি ক্ষেত্রে এই সার্ভে থেকেই পাওয়া যাচ্ছে চাকরি পাওয়ার 6 মাসের মধ্যে 70%-এর বেশি কর্মী পরবর্তী চাকরির খোঁজ করছে। বলা হয়েছে 80% বেসরকারি চাকরির জায়গায় চাকরির সময়ের কোনো নিশ্চিত সময়সীমা নেই। মানে কি? মানে শিকাগোর হে মার্কেটের সেই লড়াই, 8 ঘন্টা শ্রম, 8 ঘন্টা বিশ্রাম, 8 ঘন্টা বিনোদনের মে দিবস এখন কেবল একটা ছুটির দিন। আর অসংগঠিত ক্ষেত্রের কথা বাদই দিলাম, সেখানে তো মধ্যযুগীয় নিয়ম চালু হয়ে গেছে। বিশাল ওয়ার্কফোর্সের সামনে দাঁড়িয়ে যে যেখানে যেটুকু পাচ্ছে তাই নিতে বাধ্য হচ্ছে, কারণ রাম প্রতিবাদ করলে শ্যাম এবং আরো 1000 জন পরের লাইনে দাঁড়িয়ে আছে। দেশে মিনিমাম ওয়েজ রুল মানার প্রশ্নই নেই। এখনো অসংগঠিত ক্ষেত্রে 94% শ্রমিকের আয় 10,000 টাকা বা তার কম। সিএসডিএস এর সার্ভে বলছে 62% মানুষ মনে করে আগের তুলনায় চাকরি পাওয়াটা কঠিন হয়েছে। 71% মানুষ মনে করে মূল্যবৃদ্ধি এক বোঝা হয়ে দাঁড়িয়েছে। 45%-এর বেশি মানুষ জানিয়েছে তাদের রোজগার কমেছে। 20%-এর বেশি মানুষ জানিয়েছে তাদের রোজগার বাড়েনি। এই বিরাট ওয়ার্কফোর্স কি বসে বসে আঙুল চুষবে? কোথাও কি এখানেও বিক্ষোভে দানা বাঁধছে না? বাঁধছে। তারাও বুঝতে পারছেন এই ব্যবস্থার মাথাটাকে একটা জোর ধাক্কা দেওয়াটা জরুরি।
আচ্ছা, এরকম কি যে নরেন্দ্র মোদীর সরকার পড়ে গেলে এ সব সমস্যার সমাধান হয়ে যাবে? কৃষকরা তাদের শ্রমের মূল্য পাবেন, ছাত্র যুবরা পাবে শিক্ষা চাকরির সমান অধিকার, শ্রমিকরা তাদের শ্রমের মর্যাদা ফিরে পাবেন? তা নয়, তা নয়। কিন্তু এই সরকার গেলে এক অন্যায় অত্যাচারী ব্যবস্থা ধাক্কা খাবে, এক ব্যবস্থা যা মানুষকে ধর্মের নামে, মন্দিরের মসজিদের নামে ভুলিয়ে রাখতে চায়, তার অবসান। লড়াইটা কি নিয়ে এখন? মন্দির মসজিদ নিয়ে, ধর্ম নিয়ে, তুমি মুসলিম আমি হিন্দু, তাই নিয়ে। সেই লড়াইটা শেষ হবে, আসল লড়াইটা শুরু হবে তারপর থেকে। এবং এই স্থিতাবস্থাটা ভাঙা খুব জরুরি, আর তার প্রতিটা লক্ষণ আজ আমাদের সামনে। দেওয়ালে দেওয়ালে আগুনের বর্ণমালা, কোথাও এক পরিবর্তনের কথা বলছে। এই টলমল সরকারকে সরিয়েই সব সমস্যার সমাধান হবে না, কিন্তু সমাধানের সূচনা হবে জেনেই দেশের মানুষ বলছেন নরেন্দ্র মোদী গদি ছাড়ো। নমস্কার।